আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ব্লাউজ গায়ে মিলিয়ে দেখছিলাম। আমি একটা পরার সময় একটু পেছনে ঝুঁকলাম। আচমকা বললাম, এইটা গলায় কেমন বসছে বলতো? ও একটু এগিয়ে এল। খুব কাছে এসে দেখে বলল, ঠিক ফিট। তবে আপনি চাইলে আরেকটা কালেকশন দেখাই। আমি একটু নিচু হয়ে ওর কানে বললাম, সাবধানে করিস। জায়গাটা একটু স্পর্শকাতর। কেটে গেলে মুশকিল হবে। সেদিন যা হয়েছিল তা কোনোদিন ভুলব না আমি অপর্ণা। বয়সটা 40 পেরোলেও এখনো মনে হয় আমি একাই একটা বিপদ। মুখটা গোল গাল, শরীরটা গড়নের চেয়ে একটু বেশি গোল। কিন্তু সেই গোলাটাই যেন সবচেয়ে বেশি আকর্ষণ করে, বিশেষ করে কোমরের বাঁকাটা, যেটা আমি নিজেই আয়নার সামনে তাকিয়ে একদিন একরকমভাবে ঘোরাই। আমি সেই অপর্ণা যে শাড়ি পরলে আঁচল একটু ঢিলাঢালা হয়ে যায় আর ব্লাউজটা এমন টাইট যে চোখ থেকে সহজে সরানো যায় না। বিয়ে হয়েছিল সমরেশ নামের এক লোকের সঙ্গে। কিন্তু সে প্রেমে পড়ল অফিসের এক পাতলা মেয়ের। আর আমায় তালাক দিয়ে টাকা মিটিয়ে দিল। আমিও তখন ভাবলাম, যা হবার তা হয়েছে। এখন জীবনটাকে নিজের মতো করে সাজাই। ডিভোর্সের টাকায় একটা ফ্ল্যাট কিনে ফেললাম, একটা স্কুটি, আর বাকিটা দিয়ে শাড়ি, পারফিউম আর লিপস্টিকে জীবনটাকে রঙিন করে তুললাম। বাইরে থেকে আমাকে একা লাগলেও ভেতরে আমার অনেক কিছু জমে আছে। আর মনটা এখনও ঠিক আগের মতোই তাজা আর বেপরোয়া। অনেকদিন পর একটা সিদ্ধান্ত নিলাম। আমার বোনের ছেলে অর্জুনকে বাড়িতে ডেকে আনি। ছেলেটা বয়সে 23, লম্বা, গায়ের রং শ্যামলা, কিন্তু গঠনে ঠিক যেন ফিট হয়ে থাকা কোনো সিনেমার নায়ক। অনার্স শেষ করে বসে আছে, চাকরি হয়নি। আমি বললাম, এই দিকেই আয়, একটু সময় কাটবি, পড়াশোনাও করবি আর আমারও একাকিত্ব কম কমবে। সে এলো। আর যেদিন এল সেই দিন থেকেই যেন আমার ফ্ল্যাটের বাতাসে একটা কাঁপন শুরু হয়ে গেল। সেই দিনটা এখনো চোখে ভাসে। আমি নিচে স্কুটি ধুচ্ছিলাম। হালকা একটা পাতলা জামদানি পরেছিলাম। রংটা ছিল হলুদ সাদা মেশানো। দুপুরের রোদে কাপড়টা ত্বকের সাথে লেগেছিল। হালকা হাওয়ায় শাড়ি আর ব্লাউজের কাপড় এমনভাবে লেগেছিল যে কোনো চোখ একটু বেশি সময় আটকে যেত। মাথার চুলগুলো এলোমেলো হয়ে গা ছুঁয়ে ভিজছিল। আমি তখন জানতাম না অর্জুন ঢুকছে গেট দিয়ে। শুধু যখন তাকালাম দেখি ও দাঁড়িয়ে চুপচাপ। মুখটা শক্ত, কিন্তু ওর চোখ যেন আটকে গেছে আমার দিকে, ছাড়া পাচ্ছে না। আমি হেসে বললাম, এই রে, প্রথম দিনেই এত সিরিয়াস? ভয় পেয়েছিস? ও চোখ নামিয়ে নিল। কিন্তু ততক্ষণে আমার চোখ ওর চোখের ভেতরকার চাহনি পড়ে ফেলেছে। সেই দিনের পর থেকে আমি একটু বেশি সাবধানে চলতে শুরু করলাম। মানে ওর সামনেই একটু বেশি অগোছালো শাড়ি পরা। ঘরে হাঁটাহাঁটি করার সময় কোমরে ছন্দ থাকত। রান্নাঘরে দাঁড়িয়ে কাঁটা চামচ হাতে নিয়ে এমনভাবে দাঁড়ায় যাতে কেউ যদি দরজা দিয়ে তাকায় চোখ ফেরাতে না পারে। ওর জন্য নিজেকে ধরে রাখতে পারে না বুঝি। ওর চোখে এখন এমন এক উষ্ণতা যা সহজে লুকানো যাচ্ছে না। কিন্তু আমি জানি, বেশি তাড়া করলে আসল মজা চলে যায়। তাই আমি অপেক্ষা করি। একটু একটু করে জাল ফেলা, একটু একটু করে টান। আর ওকে ভেতরে ভেতরে লজ্জায় পড়ে যাওয়া দেখতে আমার ভীষণ ভালো লাগে। রাতে শাড়িটা একটু আলগা করে গায়ে দিই। আরাম করে বসে থাকি। ও পাশ দিয়ে গেলে আচমকা বলে ফেলি, এই শাড়িটার সঙ্গে ব্লাউজটা একটু টাইট মনে হয়। মাঝে মাঝে বোতামের জায়গাটা একটু অসুবিধা করে। ও মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়, কিন্তু গাল লজ্জায় হালকা লাল হয়ে ওঠে। আমি জানি ও বুঝে গেছে আমি ইচ্ছে করে বলেছি। একদিন রাত্রে যখন আমি হালকা একটা স্লিভলেস পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম, তখন জানালার কাছে হঠাৎ দেখি অর্জুন দাঁড়িয়ে আধা পর্দার আড়ালে তাকিয়ে আছে। আমি কিছু বলিনি। চুল আঁচড়াতে আঁচড়াতে ঘাটটা একটু উঁচু করলাম। জানালায় কে দাঁড়িয়ে আছে সেটা জানলেও মুখ ফেরালাম না। শুধু একটু সময় নিয়ে চুলটা ঠিক করছিলাম। এই নীরব বোঝাপড়া, চোখের ভাষা আর অনুচ্চারিত অনুভূতিগুলোতেই আমার একা সময়ের মানে খুঁজে পাই। আমি এখন কাউকে নিজের প্রয়োজন বলি না। আমি তাকে অনুভব করাই, যাতে সে নিজেই প্রয়োজন হয়ে ওঠে। দুপুরটা ছিল কেমন যেন অলস আর নরম। ঠিক তেমনি ছিল আমার মেজাজটাও। অর্জুন ঘরে ঢুকেছে সকালে, কিন্তু এখন সে আমার একেবারে পাশেই একই ডাইনিং টেবিলে। আমি খাবার পরিবেশন করছি আর ও চুপচাপ বসে আছে। আমি পরেছিলাম একটা উজ্জ্বল লাল শাড়ি আর তার সঙ্গে মানানসি ব্লাউজ, যা একটু নজরে পড়ার মতো ছিল। আমার সাজে একটু বাড়তি উষ্ণতা ছিল, সেটা আমি নিজেই বুঝতে পারছিলাম। রান্নাঘর থেকে রুটি আনতে গিয়ে আমি ওর পেছনে দাঁড়িয়েছিলাম। ও হঠাৎ ঘাট ঘুরিয়ে তাকাল। আমি তখন থমকে গেলাম।
আমার এক হাতে থালা আর অন্য হাত দিয়ে আঁচলটা একটু সামলে নিলাম, যেন আমার দিকে তাকানো ওর চোখে এক ধরনের নীরব আহ্বান পৌঁছায়। চোখে চোখ পড়ল। আমি এক মুহূর্ত পিছিয়ে আসিনি, বরং ঠোঁটের কোণে হালকা একটুখানি বাঁকা হাসি টেনে বললাম, বেশি গরম লাগছে না তো? অর্জুন মুখে কিছু বলল না, কিন্তু ওর নিঃশ্বাসের গতি আমার একেবারে কাজ ঘেঁষে গিয়েছিল। আর আমার ভেতরটা কেমন যেন নরম হয়ে উঠেছিল। খাবার তুলে দিতে দিতে হাতটা অল্প করে ছুঁয়ে গেল ওর কাঁধে। 3 সেকেন্ডের নীরব স্পর্শ, কিন্তু মনে হলো সময়টা থেমে গেল। ওর চামড়ায় কেঁপে উঠল একটা সাড়া। সেটা আমি টের পেলাম। বুঝলাম আমার ছুঁয়ে যাওয়াটা খালি যায়নি। খাওয়া শুরু হলো। আমি এক পাশে বসেছি, ও আরেক পাশে। আমি একটু আরামে বসেছিলাম। আঁচলটা গোছানো ছিল না। আর ভঙ্গিটাও ছিল এমন, যেটা কারো চোখে পড়লে এড়িয়ে যাওয়া যায় না। আমি মুখে কিছু না বলে শুধু চোখের কোণে ওর দিকে তাকাই। আর নিজেই বুঝতে পারি, আমি আমার নিজেকে এমনভাবে চালনা করছি, যেন একটা নীরব ভাষায় আমন্ত্রণ জানাচ্ছি। হঠাৎ খাওয়ার সময় আমার হাত থেকে চামচটা পড়ে গেল মেঝেতে। আমি নিচু হয়ে সেটা তুলতে গেলাম। এইটুকু মুহূর্তে আমার ত্বকের রেখাটা একটু বেশি ধরা পড়েছিল ওর চোখে। আর আমি সেটা জানতেও ইচ্ছে করে আরেকটু সময় নিলাম। যখন উঠে এলাম, দেখি ওর কপালে হালকা ঘাম জমেছে। মুখটা একটু গম্ভীর হয়ে আছে, কিন্তু চোখের ভাষা বদলে গেছে। এখন সেখানে কৌতূহল নয়, স্পষ্ট লোভ। আমি চুপচাপ খাওয়া শেষ করলাম। তারপর পানি নিতে গিয়ে বললাম, তুই একটু আয়, রান্নাঘরের দিকে দেখ, কিভাবে ফ্রিজের বোতলগুলো রাখা আছে, বুঝে রাখিস। আমি জানতাম দরকার নেই কিছু দেখানোর। আমি শুধু চাইছিলাম ও আমার পেছনে দাঁড়িয়ে থাকুক। আর আমি হালকা করে নিচু হয়ে ফ্রিজ খুলে একটু সময় নেই। ঠিক সেটাই করলাম। ফ্রিজ খুলে আমি যখন বোতলের দিকে ঢুকলাম, তখন শাড়ির নিচের কাপড়টা একটু নরল, যেন ঠিকঠাক ছিল না। আর আমি সেটা ঠিক করার সময়টা একটু বাড়িয়ে দিলাম। আমার শ্বাসটাও তখন একটু গা হয়ে আসছিল। কারণ আমি জানতাম অর্জুন দাঁড়িয়ে আছে ঠিক পেছনে, চুপচাপ। রাতের দিকে আমি বারান্দায় চায়ের কাপ হাতে দাঁড়িয়েছিলাম। আর অর্জুন ঘরের ভেতরে জানালার ধারে বসেছিল। আমার চোখ আবার চোখে পড়ল ওর সঙ্গে। আমি হালকা করে একটা চুমু দিলাম কাপের উপর। তারপর কাপ নামিয়ে নিজের ঠোঁটটা একটু মোছার ভঙ্গি করলাম। আমার অবস্থানে, মুখভঙ্গিতে, চোখের চাহনিতে যেন কিছু একটা ছিল, যা না বললেও বলে ওঠে অনেক কিছু। আমি জানি কারো চোখ কেমন ভাবে আটকায়। আর সেই দৃষ্টিকে আমি সোজাসুজি নয়, একটু ঘুরিয়ে ফিরিয়ে অনুভব করায়। আমি শুধু বাড়িয়ে দিই একটু একটু করে, যাতে সে নিজেই আমার পাশে এসে বসতে বাধ্য হয়। অর্জুন সকালে বাজার করতে বেরিয়ে গেছে। বলল, খালামনি ফল, দুধ, মশলা আনব। একটু সময় লাগবে। আমি মাথা নাড়িয়ে বললাম, সাবধানে যাস। ও বেরিয়ে যেতেই ঘরে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল। টিভিতে চলছিল কোনো পুরনো বাংলা সিনেমা, কিন্তু মন টিকছিল না। একা দুপুর, জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ নিচ থেকে ভেসে এলো এক গলা, ব্লাউজ, পেটিকোট, চান নতুন মাল আইছে কি, এক মুহূর্ত থমকে গেলাম। চোখ বুঝতেই মনে পড়ল, আমার তো সত্যিই কয়েকটা ব্লাউজ নষ্ট। একটার বোতাম খুলে পড়ে, আরেকটার কাপড় ছিঁড়ে গেছে নিচের দিকে। আচমকা যেন দরকারও হয়ে গেল। আর তার চেয়েও বেশি কিছু একটা তৃষ্ণা। জানালায় এসে নিচে তাকালাম। এক ছেলে মানুষ, মাথায় টুপি, সাদা মাটা জামা, কিন্তু এমন গঠন আর চোখের দৃষ্টি যে প্রথম দেখায় বোঝা যায় না ও হকার কিনা। আমি নিচু গলায় বললাম, এই যে, উপরে আয় তো। কিছুক্ষণ পর দরজায় কানা। আমি শাড়ির আঁচলটা গুছিয়ে হালকা একটা হাসি মুখে এনে দরজা খুলে দিতেই সে দাঁড়িয়ে। আমি বললাম, তুমি হকার? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, নাম মুকুল। দোকানে বসি না, মাল হাতে নিয়ে চলি। আমি ওকে ড্রয়িং রুমে বসতে বললাম। ওর হাতে একটা বড় ব্যাগ, সেখান থেকে এক এক করে বেরিয়ে এল স্লিভলেস, ফিতেওয়ালা, পাতলা কাপড়ের 4-5টা ব্লাউজ। আমি একটার দিকে তাকিয়ে বললাম, এইটা দেবে? মুকুল বলল, এইটা আপনার গায়ে একদম উঠবে, পারফেক্ট মানাবে। আর কোমরের শেপ হবে ঠিকঠাক। আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ব্লাউজ গায়ে মিলিয়ে দেখছিলাম। আর মুকুল একপাশে দাঁড়িয়ে দেখছিল কোনটা আমার জন্য ঠিক হবে। কিছু না বলে শুধু তাকিয়ে। আমি একটা পরার সময় একটু পেছনে ঝুঁকলাম। আচমকা বললাম, এটা গলায় কেমন বসছে বলতো? মুকুল একটু এগিয়ে এল, খুব কাছে বলার কাজটা দেখে বলল, ঠিক ফিট। তবে আপনি চাইলে আরেকটা কালেকশন দেখাই। আমি কিছু না বলে হালকা হেসে বললাম, দেখাও। ও আবার ব্যাগে হাত দিল।
আর আমি ওর নড়াচড়া দেখতে লাগলাম আয়নায়। শরীরের কাছাকাছি দাঁড়ানো তার নিঃশ্বাস কেমন একটা ভিন্ন অনুভব দেয়। সেটা খুব চেনা, কিন্তু অনেকদিন পর সেই শ্বাসের ওম যেন গায়ে লাগল। আমি আর কিছু বললাম না, শুধু জানালার পর্দা একটু টেনে দিয়ে বললাম, এসো তো ভেতরের রুমে। ওখানে আয়নাটা একটু বড়, ঠিকঠাক দেখা যাবে। মুকুল চুপচাপ হাঁটল আমার পেছনে। আমি ব্লাউজটা ধরে রুমে ঢুকলাম। জানালা থেকে আলো এসে পড়ছিল বিছানার কোণায়। ঘরের মধ্যে কিছুক্ষণ চুপচাপ কাটল। আমি আয়নায় নিজেকে দেখছিলাম, আর মুকুলও চুপচাপ দাঁড়িয়েছিল, যেন কোথাও মন আটকে গেছে। ঘরে তখন বাতাসে ঘামের হালকা গন্ধ আর টিভির শব্দটা দূরে কোথাও রয়ে গেছে। একটা না কয়েক মুহূর্ত যেন সময় থেমে গেল। নীরবে শুধু চোখে চোখ, নিঃশ্বাসে নিঃশ্বাস। তারপর হঠাৎ আমার ঘোট কাটল। আমি বললাম, এই চাটা নেব। মুকুল একটু সময় নিয়ে মাথা নেড়ে প্যাকেট করে দিল। দরজার দিকে এগিয়ে গেলাম। ও চলে যাওয়ার সময় বলল, আপনার হাসিটা খুব শান্ত লাগে। আমি দরজা হালকা বন্ধ করে দিলাম, কিন্তু মনে হচ্ছিল ওর কাছাকাছি দাঁড়িয়ে থাকা সময়টা এখনো মনের মধ্যে রয়ে গেছে। আমি জানতাম কিছু না বলেও অনেক কিছু ঘটে গেছে। এসব ভাবতে ভাবতে আমি মনে হলো একটু ফ্রেশ হওয়া দরকার, তাই স্নান করতে চলে গেলাম বাথরুমে। টলটলে ঠান্ডা পানির নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করতেই যেন শরীরটা কেঁপে উঠল। জলের ধারায় দাঁড়িয়ে থেকেও মনটা ছিল অন্য কোথাও। মনে হচ্ছিল কিছুক্ষণ আগের ঘটনাগুলো এখনও আমার মনে গা ছুঁয়ে আছে। স্নান করছিলাম, কিন্তু মাথা ভরা ছিল অন্য কিছুতে। কখন যে বাথরুমে কতটা সময় কেটে গেল বুঝতেই পারিনি। আর ঠিক তখনই বাইরে থেকে কাছের মতো কানে এসে বাজল দরজার খোলা বন্ধের আওয়াজ। আমি থমকে গেলাম। জলের ধারা বন্ধ করে একটু কান পাতলাম। হ্যাঁ, অর্জুন ফিরে এসেছে। ও ঘরে ঢুকে পড়তেই থমকে গেল। আমি বাইরে না থাকলেও জানি কি দেখেছে। বিছানার চাদরটা এলোমেলো, যেন কেউ হঠাৎ উঠে গেছে। ফ্লোরে এক কোণে লাল ব্লাউজ, আরেক পাশে গাঢ় নীল পেটিকোট। আর দরজার ঠিক কাছে পড়ে আছে আমার হালকা সাদা জামদানি শাড়িটা। মনে হচ্ছিল যেন তাড়াহুড়ো করে কিছু রেখে বেরিয়ে এসেছি। ও নিশ্চয় দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে। চোখের পাতা একটু ভারী, শ্বাস একটু কাঁপা। কিন্তু মুখে কোনো কথা নেই। আমি বাথরুমের ভেতর থেকে গলার কাছে একটা গামছা টেনে জড়িয়ে নিলাম। চুলে তখনও পানি গড়িয়ে পড়ছে। ধীরে দরজাটা খুললাম। আমার চোখে চোখ পড়ল অর্জুনের সঙ্গে। ওর চোখে ভয় নেই, তাড়া নেই। ওর মনে অনেক প্রশ্ন ঘুরছে, কিন্তু মুখে কিছু বলছে না। আমি একটু ঝুঁকে গামছার ভেতর থেকে শরীরটা আগলে রাখলাম। তারপর মুখে হালকা একটুখানি কৃত্রিম হাসি এনে বললাম, আরে তুই এলি? আমি স্নান করছিলাম। তুই তো দেরি করলি অনেক। অর্জুন চুপচাপ দাঁড়িয়ে রইল। শুধু চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে একভাবে না, বরং একাধিকভাবে। যেন ও চোখে সবকিছু পড়ে ফেলতে চাইছে। চোখ সরাল না। কিন্তু আমি জানি ও প্রশ্ন করবে না। অন্তত এখনই না। প্রশ্ন না করেও যা বোঝার সবই বুঝে নিয়েছে। আমি পাশ কাটিয়ে ঘরের ভেতর ঢুকে গেলাম। ভেজা চুলটা একটু কাঁধের একপাশে সরিয়ে রাখলাম। গামছার নিচে আমার বুকের ধকধকানি তখনও থামেনি। অর্জুন জানালার পাশে গিয়ে দাঁড়াল, পিছন ফিরে। আমি আর কিছু বললাম না, কিন্তু জানতাম ঘরে একটা কাঁপন শুরু হয়ে গেছে। মুকুল যা রেখে গেছে, অর্জুন তা দেখেছে। আর আমি দাঁড়িয়েছিলাম একরকম অস্বস্তিতে। যেন কিছু একটা ভুল সময়ে ঘটেছে, আর সেটা চোখে ধরা পড়ে গেছে। এরপর থেকে ওর চোখে আমার দিকে তাকানোর ধরনটা আর আগের মতো নেই। এখন যেন চোখে শুধু চাওয়া নয়, ধরা পড়া থেকেও কিছু একটা লুকিয়ে রাখা। যেন নিজের ভেতরেই যুদ্ধ করছে। সন্ধ্যের পর আমি বারান্দায় কাপড় শুকোচ্ছিলাম। হালকা একটা নীল স্লিভলেস ব্লাউজ পরেছিলাম, যেটা মুকুল দিয়েছিল। নতুন ছিল বলে সেলাইটা একটু শক্ত। আচমকা বোতামটা একপাশে টেনে ধরছিল। আমি ঘাট ঘুরিয়ে বললাম, এই অর্জুন, এদিকে আয় তো, একটা কাজ আছে। ও এলো একটু ধীর পায়ে, মুখে চাপা জিজ্ঞাসা। আমি বললাম, এই ব্লাউজটা একটু অস্বস্তি দিচ্ছে রে। সেলাইটা কেমন যেন শক্ত লাগছে। অর্জুন একটু নিচু হয়ে কাছে এল। আমি দাঁড়িয়েছিলাম এমনভাবে যাতে ওর কাঁধ আমার কাঁধ ছুঁয়ে থাকে প্রায়। আর ওর নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ে। ও আঙ্গুল দিয়ে বোতামের দিকটা ধরল, একটুখানি ছুঁয়ে দেখল। আমার মন কেঁপে উঠল, কিন্তু মুখে কিছু না এনে বললাম, তোর তো হাত ছোট না, সেলাই করতে পারবি না? ও মুচকি হেসে বলল, চেষ্টা করতে পারি। তাহলে ব্লাউজটা একটু ধরতে হবে, কিছু মনে করবে না তো?
আমি চোখ নামিয়ে বললাম, হাত না দিলেই সেলাই হবে নাকি? ও হালকা করে বসে পড়ল। আমি দাঁড়িয়ে আরও একটু নিচু হয়ে সুইসুতো খুঁজছিলাম। কাঁধের আঁচলটা সামলে নিলাম, কিন্তু সামলে নিলেও জানি ওর চোখে ওই আঁচলের আড়াল বরং আরও স্পষ্ট করে দেখায়। ও ব্লাউজের সেলাইয়ের দিকে মন দিয়ে কাজ করছিল। আঙ্গুলে সুতো গাঁথছিল। গায়ের মধ্যে কেমন একটা অনুভব হচ্ছিল, যেন হঠাৎ হাওয়া গায়ে লাগছে বেশি করে। অর্জুন তখনও চুপ, মাথা নিচু। কিন্তু ওর নড়াচড়া থেকে টের পাচ্ছিলাম ওর শ্বাস ভারী হয়ে উঠছে। ওর আঙ্গুলে সুই কাঁপছে। মুহূর্তটা যেন খুব হালকা, কিন্তু ভিতরে অদ্ভুত লাগছিল। আমি একটু নিচু হয়ে ওর কানে বললাম, সাবধানে করিস। জায়গাটা একটু স্পর্শকাতর। কেটে গেলে মুশকিল হবে। কি ওর আঙ্গুল থেমে গেল এক মুহূর্তের জন্য। আমি আবার সোজা হয়ে দাঁড়ালাম। মুখে হালকা একটুখানি চাপা হাসি এনে, চোখে যেন কোনো দোষ নেই, কিন্তু মনে যেন শুধু খেলাভাব। অর্জুন সেলাই শেষ করে মাথা দূরে তাকাল। মুখে তেমন কিছু ছিল না, কিন্তু চোখে ঘোলাটে একরকম চাপা আগুন। আমি হেসে বললাম, তোর হাতে সেলাই ভালো হয় রে। বুঝি মেয়েদের কাজ করতেও ছেলেরা শিখে যাচ্ছে? ভালোভাবে গিয়েও কিছু বলল না, শুধু মাথা নিচু করল। রাতের দিকে ওর ঘরের বাতি জ্বলছিল অনেকক্ষণ। আমি জানতাম ওর ঘুম আসছে না। শরীরে কোনো কাটা নেই, তবু মনে ঠিক যেন খচখচ করে কিছু একটা। আমার ঘর থেকে হালকা পারফিউমের গন্ধ বাতাসে ভাসছিল। ওর জানালায় লেগে আবার ঘরে ফিরছিল। আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, ওর মনে কি ঘুরপাক খাচ্ছে। এইভাবে কিছু না ঘটেও অনেক কিছু ঘটে। সকালের রোদটা ছিল বেশ তীব্র। আমি জানালার ধারে বসেছিলাম, হালকা একটা পাতলা শাড়ি গায়ে। মনের মধ্যে যেন একটা ঢেউ আসছে, কোথাও থামছে না। হঠাৎ গলির মুখ থেকে আবার সেই চেনা গলা ভেসে এলো, পেটিকোট, পা নতুন ডিজাইনের আইসে। আমি একটু হেসে ফেললাম। দরজা খুলে বললাম, এই যে মুকুল, উপরে আয় তো। অনেকদিন পর দেখা গু। মুকুল এলো আগের মতোই ব্যাগ কাঁধে ঝুলিয়ে। এবার চোখে যেন বেশি আত্মবিশ্বাস, মুখে আগ্রহের ছাপ। ঘরে ঢুকে পেটে বের করতে করতে বলল, এইটা আপনার জন্য স্পেশাল। কোমরে ঢলে পড়বে। আর রংটা দেখেন, আপনার গায়ে যেটা পরেছিলাম সেই ব্লাউজের সঙ্গে একেবারে ম্যাচ করে গি। আমি বললাম, তুই দেখি আমার স্টাইল মনে রাখিস ভালোই। মুকুল মুচকি হেসে বলল, যা মনে পড়ে তা ভুলা যায় না। আমি জানতাম ওর চোখ আমার মন জুড়ে ভুরছে। আমি জানতাম আজকের পোশাকটা একটু খোলামেলা। আর তাই বুঝেই নিজেকে একটু সাজিয়ে রেখেছিলাম, যেন সহজেই দৃষ্টি আকর্ষণ করানো যায়। কথা হচ্ছিল আমাদের মধ্যে, কিন্তু জানালার ফাঁক দিয়ে অর্জুন আমাকে লক্ষ্য করছিল। সেটা আমি টের পাচ্ছিলাম, বারান্দার কোণ থেকে কিংবা সিঁড়ির পাশ থেকে। আমি জানি না ঠিক কোথায় দাঁড়িয়েছিল, কিন্তু জানি ও দেখছিল। আর আমি বুঝেই একটু বেশি মন দিয়ে কথা বলছিলাম। একটু বেশি সময় নিয়েছিলাম কাপটা দেখাতে। মুকুল চলে গেল, কিন্তু ঘরে একটা উপস্থিতির ছাপ রয়ে গেল। এমন এক গন্ধ যা কিছু সময় মনের মধ্যে আটকে থাকে। আমি আবার আয়নার সামনে দাঁড়ালাম, চুল ঠিক করছিলাম। আর ঠিক তখনই পেছন থেকে অর্জুন বলল, তোমার হাসিটা আজ একটু বেশি ছিল খালামনি গিয়ে। ঘুরে তাকালাম না, শুধু বললাম, তুই দেখছিলি? হ্যাঁ, ও বলল। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। চোখে চোখ পড়ল। এক মুহূর্ত, তারপর আর কোনো শব্দ ছিল না। শুধু আমাদের দুজনের মধ্যে দাঁড়িয়ে ছিল সেইসব দিনরাত, যেগুলোতে আমি ইচ্ছে করে নিজেকে ছড়িয়ে দিয়েছি। আর ও চুপচাপ সেইসব টেনে নিয়েছে চোখ দিয়ে, মনে দিয়ে। আমি এক পা এগিয়ে এলাম ওর দিকে। মুখে হালকা হাসি, চোখে কোনো জবাব নেই। অর্জুন বলল, তুমি কি সবটাই জানো? ঠোঁটের কোণে একটুখানি বাঁকা দৃষ্টি এনে বললাম, সবটা কখনো বলার হয় না। কিছু জিনিস কেবল চোখে রয়ে যায়। ওর চোখ তখন কাঁপছিল, ঠোঁট নড়ছিল, কিন্তু কিছু বেরোচ্ছিল না। আমি আরেক পা এগিয়ে এলাম, একদম ওর কাছে। তারপর নিচু গলায় বললাম, তুই কি কিছু বলতে চাস অর্জুন? ও বলল, তুমি চাও তো আমি বলি গু। আমি হাসলাম না, খোলাসা করে না, অস্বীকার করে এক ধরনের দৃষ্টি দিয়েই বললাম, সব কথা তো মুখে বলা লাগে না। কিছু জিনিস ছুঁয়ে বোঝা যায় কি। তারপর ধীরে পেছন ঘুরে চলে গেলাম। আমি জানালার ধারে দাঁড়িয়ে দেখলাম ওর ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল করিডোরের কোণে। সেই ছায়ার পেছনে আমি রেখে দিলাম আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার ভাষা, আমার অজুহাত আর চাহনি। সবকিছু হয়তো বলা হয়নি, কিন্তু যা রয়ে গেছে তা কি সত্যি কখনো বলা যায়? আমি অপর্ণা। আমার গল্পটা ঠিক যেখানে শেষ হয় সেখান থেকেই শুরু হয় তোমাদের কল্পনা।